মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 314 রয়েছে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিব এই ভিডিওতে। তো চলো প্রথমে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দিস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম এ স্টোরি রিটেন বাই ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, লুসি মাড মন্টগোমারি। এরপর রয়েছে 2 এর দাগ, দি কাইট ওয়াজ প্যাচড উইথ এ ড্যাশ। অ্যান্সারটা হবে ডি এর দাগ, লেটার। ঘুড়িটিকে চেটানো হয়েছিল একটি লেটার দিয়ে, অর্থাৎ একটি চিঠি দিয়ে চেটানো হয়েছিল। এরপর রয়েছে বি এর দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস রয়েছে দি কাইট সোল্ড বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। তাহলে দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ঘুড়িটি উড়েছিল কারণ হচ্ছে বাতাসটা খুব সুন্দর বাতাস ছিল, গ্লোরিয়াস উইন্ড ছিল। এরপরে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, এরপরে ড্যাশ রয়েছে। এই যে উইথের পরে হবে এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, তার হাতে এক টুকরো দড়ি ছিল এবং হচ্ছে বোকা বোকা দেখাচ্ছিল তাকে। এরপর রয়েছে সি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন রয়েছে হোয়াট হ্যাপেন্ড টু দি কাইট হোয়েন দি ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং ইট ফ্রম দি হাউস। তো ন্যারেটর যখন ঘুড়িটিকে বাড়ি থেকে নিয়ে আসছিলেন তখন কি হয়েছিল? অ্যান্সারটা দেখো এখান থেকে হবে অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং। তো এই যে অ্যাজ আই রয়েছে এখানে করব হোয়েন দি ন্যারেটর, হোয়েন দি ন্যারেটর, হোয়েন দি ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দি কাইট ফ্রম দি হাউস। এরপরে এই যে আই রয়েছে এটা হচ্ছে সি লেখা হবে। সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স। এরপরে অ্যান্ডও লিখতে পারি বা ফুল স্টপ দিয়ে এই যে মাই রয়েছে এটাকে আমরা হার করব। অ্যান্ড হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট মেকিং এ বিগ হোল। তো ন্যারেটর যখন বাড়ি থেকে নিয়ে এসেছিলেন ঘড়িটা তখন পাথরের সঙ্গে ধাক্কা লেগে তিনি পড়ে গিয়েছিলেন এবং তার যে এলবো সেটা গিয়েছিল ঘড়ির মধ্যে চলে গিয়েছিল এবং একটা বড় গর্ত সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ঘড়িটা ছিঁড়ে গিয়েছিল। এরপরে রয়েছে 2 এর দাগে হোয়াই ডিড ক্লড অ্যান্ড দি ন্যারেটর হারি টু ফিক্স দি কাইট। ঘুড়িটিকে ন্যারেটর এবং ক্লড ফিক্স করতে তাড়াতাড়ি চেষ্টা করেছিল কেন বা ফিক্স করতে তাড়াহুড়ো করেছিল কেন? তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে এই যে উই রয়েছে, উইয়ের জায়গায় আমরা লিখবো এই ক্লড অ্যান্ড দি ন্যারেটর, এই কথাটা লিখবো। তাহলে ক্লড অ্যান্ড ন্যারেটর হ্যাড টু হারি টু ফিক্স দি কাইট ইফ, এরপরে এই যে উই রয়েছে এটাকে দে করব, দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দি উইন্ড ফেল। অর্থাৎ বাতাসটা বন্ধ হয়ে যাওয়ার আগে বা বাতাসটা কমে যাওয়ার আগে তারা এই ঘুড়িটিকে আকাশে পাঠাতে চেয়েছিল বা উড়াতে চেয়েছিল, এই জন্যই তারা তাড়াহুড়ো করেছিল। এরপরে 2 এর থেকে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। শুরুতে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস রয়েছে দি পোয়েট ড্রিমড, কবি স্বপ্ন দেখেছিলেন। এরপরে ড্যাশ রয়েছে। তো এরপরে যেটা লিখবো আমরা বিনিথ দি বোজ, এই কথাটা আমরা লিখবো বিনিথ দি বোজ। এবং এরপরেও যদি লিখতে চাই তাহলে ইন দি ওক উড, ইন দি ওক উড। তাহলে ওক গাছের বনের মধ্যে গাছের ডালের নিচে বা গাছের নিচে তিনি স্বপ্নটা দেখেছিলেন। এরপর রয়েছে কামিং আউট অব দি ওক উড দি পোয়েট রিটার্নড টু ড্যাশ। এখানে টু এর পরে হবে টু দি হিউম্যান কোম্পানি, হিউম্যান কোম্পানি। তাহলে কামিং আউট অব দি ওক উড, ওক গাছের বন থেকে বেরিয়ে এসে দি পোয়েট রিটার্ন, কবি ফিরেছিলেন টু দি হিউম্যান কোম্পানি, অর্থাৎ মানুষ্য সমাজে তিনি পৌঁছেছিলেন। এরপর রয়েছে অ্যান্সার দি কোশ্চেন্স দ্যাট ফলো রয়েছে হোয়াট অল্টার্ড দি পোয়েট, কবিকে কোন জিনিসটা পরিবর্তিত করে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল কবিকে? তো অ্যান্সারটা দি ড্রিম, দি ড্রিম বিনিথ BENEATH বিনিথ দি বোজ, বোজ। এরপরে অল্টার্ড দি পোয়েট ALTERED, অল্টার্ড দি পোয়েট। তাহলে গাছের ডালের নিচে যে স্বপ্নটা সেটাই কবিকে পরিবর্তিত করে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল। এরপরে 2 এর দাগে রয়েছে হোয়াট চেঞ্জ কেম ওভার দি ন্যারেটর হোয়েন হি কেম আউট অব দি ওক উড। তো কবি যখন ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলেন তার কি পরিবর্তন হয়েছিল? তো
তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি। হোয়েন দি ন্যারেটর কেম আউট অফ দি ওক উড হিজ ওয়াক ওয়াজ দি ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ লাইক এ ট্রি। ন্যারেটর যখন ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলেন তার হাঁটাটা মানুষ্য শিশুর মতো হাঁটা ছিল, কিন্তু তার যে হার্টটা, হৃদয়টা, সেটা হয়ে গিয়েছিল গাছের মতো। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। ইন দোজ ডেজ চিত্তরগড় was under the rule of King Ratan Singh, a brave and noble warrior king. তখনকার দিনে চিত্তরগড়ে রাজা রতন সিং শাসন করত। এ ব্রেভ অ্যান্ড নোবেল ওয়ারিয়র কিং, একজন সাহসী এবং মহান যোদ্ধা রাজা ছিলেন তিনি। অ্যাপার্ট ফ্রম বিইং এ লাভিং হাজব্যান্ড অ্যান্ড এ জাস্ট রুলার, একজন ভালো স্বামী এবং একজন রাজা হওয়া সত্ত্বেও বা রাজা হওয়ার পাশাপাশি রতন সিং ওয়াজ অলসো এ প্যাট্রন অফ দি আর্টস। রতন সিং কলা বিভাগের পৃষ্ঠপোষক ছিলেন, অর্থাৎ কলা বিদ্যা বা কলা বিভাগ অর্থাৎ গান, নাচ এইসবের পৃষ্ঠপোষক ছিলেন। ইন হিজ কোর্ট ওয়ার মেনি ট্যালেন্টেড পিপল, তার রাজসভায় অনেক ট্যালেন্টেড পিপল, মানুষজন ছিলেন, গুণী মানুষজন। one of whom was a musician named রাঘব চেতন, তাদের মধ্যে একজন ছিলেন সঙ্গীতজ্ঞ যার নাম রাঘব চেতন। বাট আননোন টু এনিবডি, কিন্তু কারো কাছেই এটি জানা ছিল না বা সকলের কাছেই অজানা ছিল। রাঘব ওয়াজ অলসো এ সোরসিয়ার, অর্থাৎ তিনি ছিলেন একজন জাদুকর। হি ইউজড হিজ ইভিল ট্যালেন্টস, সে তার খারাপ যে ট্যালেন্ট, গুণ, সেটাকে ব্যবহার করেছিল। টু রান ডাউন হিজ রাইভেলস, তার যে রাইভেলস বা শত্রু, তার পতনের জন্য বা পতন করতে তাকে। অ্যান্ড আনফর্চুনেটলি হি ওয়াজ কট, দুর্ভাগ্যবশত তিনি ধরা পড়েছিলেন। রেড হ্যান্ড, হাতে নাতে। ইন হিজ ডার্টি অ্যাক্ট, তার খারাপ কাজের সময়। অফ অ্যারোজিং ইভিল স্পিরিটস, অর্থাৎ তার যে অশুভ আত্মাগুলি সেগুলিকে জাগানোর সময়। অর্থাৎ তার শত্রুর পতন ঘটানোর জন্য সে খারাপ ট্যালেন্ট ব্যবহার করেছিল এবং সে হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল অশুভ আত্মাকে জাগানোর সময়। এরপরে অন হেয়ারিং দিস কিং রতন সিং ওয়াজ ফিউরিয়াস, তো এটা শোনার পরে রাজা রতন সিং সে ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিল। অ্যান্ড হি ব্যানিস্ট রাঘব চেতন, এবং রাঘব চেতনকে নির্বাসিত করেছিল ফ্রম হিজ কিংডম, তার রাজ্য থেকে। আফটার ব্ল্যাকেনিং হিজ ফেস, তার মুখ কালো করে। অ্যান্ড মেকিং হিম রাইড এ ডঙ্কি, একটি গাধার ওপর চড়িয়ে তার রাজ্য থেকে বের করে দিয়েছিল আর কি। দিস হ্যারাস পানিশমেন্ট আর্নড কিং রতন সিং অ্যান আনকম্প্রোমাইজিং এনিমি, তো বলছে এই কলঙ্কযুক্ত যে পানিশমেন্ট বা শাস্তিটা, এটার ফলে রাজা রতন সিং একটা আনকম্প্রোমাইজিং শত্রু তিনি পেয়েছিলেন আর কি। সালকিং আফটার হিজ হিউমিলিয়েশন, অর্থাৎ এরকম যে কলঙ্কযুক্ত যে শাস্তি সেটার পরে বা অপমানের পরে রাঘব মেড হিজ ওয়ে টুয়ার্ডস দিল্লি, রাঘব ঠিক করে দিল্লির দিকে যাবে বা দিল্লির দিকে যায় সে। উইথ দি এম অফ ট্রাইং টু ইনসাইট, উত্তেজিত করার উদ্দেশ্যে। দি সুলতান অফ দিল্লি, দিল্লির সুলতান বা দিল্লির রাজাকে। আলাউদ্দিন খিলজিকে। টু অ্যাটাক চিত্তরগড়, চিত্তরগড়কে যাতে করে সে অ্যাটাক করে, আক্রমণ করে, এর জন্য সে উত্তেজিত করার জন্য গিয়েছিল। অন অ্যাপ্রোচিং দিল্লি রাঘব সেটেলড ডাউন ইন ওয়ান অফ দি ফরেস্টস নিয়ার বাই দিল্লি, তো দিল্লির দিকে অগ্রসর হয়ে রাঘব আশ্রয় নিয়েছিল একটি বনে, দিল্লির কাছাকাছি একটি বনে সে আশ্রয় নিয়েছিল। হুইচ দি সুলতান ইউজড টু ফ্রিকোয়েন্ট ফর হান্টিং, যেখানে সুলতান প্রায়ই শিকারের জন্য যেত। ওয়ান ডে অন হেয়ারিং দি সুলতানস হান্ট পার্টি এন্টারিং দি ফরেস্ট, তো একদিন সুলতানের যে শিকার পার্টিটা আর কি, শিকারের জন্য যে পার্টিটা সেটা ওই বনে প্রবেশ করবে। তো এটা শোনার পরে রাঘব চেতন স্টার্টেড প্লেয়িং এ মেলোডিয়াস টোন অন হিজ ফ্লুট, তার বাঁশিতে সে একটি সুমধুর সুর তুলেছিল আর কি, বা সুমধুর সুর বাজাতে শুরু করেছিল।
When the alluring notes of Chetan's flute reached the Sultan's party, যখন চেতনের যে বাঁশি সেখান থেকে যে সুন্দর বা সুমধুর যে সুরটা সেটা যখন সুলতানের পার্টির কাছে পৌঁছালো, দে ওয়ার সারপ্রাইজড, তারা বিস্মিত হয়ে গিয়েছিল। অ্যাজ, কারণ টু হু কুড বি প্লেয়িং এ ফ্লুট ইন সাচ এ মাস্টারলি ওয়ে ইন এ ফরেস্ট, কারণ তারা বুঝতে পারেনি যে কে এত সুন্দরভাবে মাস্টারলি ওয়ে খুব সুমধুরভাবে এরকম বাঁশি বাজাতে পারে বনে, এটি ভেবে তারা বিস্মিত হয়ে গেল। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে দি আনকম্প্রোমাইজিং এনিমি ওয়াজ ড্যাশ, তো আনকম্প্রোমাইজিং এনিমি যে সে রাঘব চেতন, তাকে শাস্তি দেওয়ার পরে রাঘব চেতন আনকম্প্রোমাইজিং এনিমি, শত্রু হয়ে গিয়েছিল। এরপরে ইন এ ফরেস্ট রাঘব চেতন ওয়াজ প্লেয়িং এ মেলোডিয়াস টোন অন হিজ ড্যাশ, অ্যান্সারটা সি এর দাগ ফ্লুট। এরপরে রয়েছে রাঘব চেতন ইউজড টু ডিফিয়েট হিজ রাইভালস বাই ড্যাশ, অ্যান্সারটা হবে অ্যাপ্লাইং হিজ ইভিল ট্যালেন্টস, তার খারাপ যে ট্যালেন্ট সেটাকে ব্যবহার করে তার যে শত্রু বা রাইভালস তাকে ডিফিয়েট অর্থাৎ পরাজিত করতো আর কি। এরপরে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটসমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে রতন সিং ওয়াজ নট এ লাভিং হাজব্যান্ড, তো এটা ফলস হবে, রাঘব চেতন লাভিং হাজব্যান্ড ছিলেন না, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা এই দ্বিতীয় লাইনটা রয়েছে অ্যাপার্ট ফ্রম বিইং এ লাভিং হাজব্যান্ড অ্যান্ড এ জাস্ট রুলার রতন সিং ওয়াজ অলসো এ প্যাট্রন অফ দি আর্টস, তো এখানে রয়েছে এ লাভিং হাজব্যান্ড। এরপরে দুইয়ের দাগে রয়েছে রাঘব চেতন ওয়াজ পানিশড ভেরি হ্যারসলি বাই দি কিং, রাঘব চেতন খুব কলঙ্কিতভাবে শাস্তি পেয়েছিল রাজার দ্বারা, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই যে এটা হবে দিস হার্স পানিশমেন্ট আর্নড কিং রতন সিং অ্যান আনকম্প্রোমাইজিং এনিমি, এটাও করতে পারো, কিংবা তার আগের যে লাইনটা রয়েছে এই যে ব্ল্যাকেনিং হিজ ফেস অ্যান্ড মেকিং হিম রাইড এ ডাঙ্কি, তো এই আগের লাইনটা পুরোটা এখান থেকেও এই ডাঙ্কি পর্যন্ত লিখে দিলেও হয়ে যাবে, তো যে কোনো একটা লাইন লিখতে পারো। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোইং কোশ্চেন্স, রয়েছে হোয়াট মেড রতন সিং ফিউরিয়াস, রতন সিং কেন ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিল বা কোন জিনিসটাতে রতন সিং ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিলেন। তো অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা এখান থেকে হবে এই যে রাঘব ওয়াজ অলসো এ সরসিয়ার, he used his evil talents to run down his rivals and unfortunately he was caught red-handed in his dirty act of arousing evil spirits. On hearing this, King Ratan Singh was furious. এটা অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ এই রাঘব থেকে এই এতটা পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে লিখে দিলে। এরপর রয়েছে হোয়াই ডিড রাঘব চেতন বিকাম অ্যান আনকম্প্রোমাইজিং এনিমি, তো রাঘব চেতন কেন আনকম্প্রোমাইজিং এনিমি হয়ে গিয়েছিল অর্থাৎ শত্রু হয়ে গিয়েছিল। অ্যান্সারটা এই হি থেকে হবে, কিন্তু হি এর জায়গায় আমাদেরকে লিখতে হবে কিং রতন সিং, কথাটা লিখতে হবে। তাহলে কিং রতন সিং ব্যানিস্ট রাঘব চেতন ফ্রম হিজ কিংডম আফটার ব্ল্যাকেনিং হিজ ফেস অ্যান্ড মেকিং হিম রাইড এ ডাঙ্কি। This harass punishment earned King Ratan Singh an uncompromising enemy. এতটা পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে। তাহলে হি এর জায়গায় কিং রতন সিং কথাটা লিখবো এবং তারপরে এই ব্যানিস্ট থেকে যা আছে পুরো এনিমি পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড রাঘব ডু হোয়েন হি হিয়ার্ড অ্যাবাউট দি সুলতানস হান্টিং পার্টি, যখন সুলতানের হান্টিং পার্টির কথা শুনেছিল তখন সে কি করেছিল। তো অ্যান্সারটা দেখো এই যে এখানে রয়েছে ওয়ান ডে অন হেয়ারিং দি সুলতানস হান্টিং পার্টি এন্টারিং দি ফরেস্ট রাঘব চেতন স্টার্টেড প্লেয়িং এ মেলোডিয়াস টোন অন হিজ ফ্লুট, এতটা পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে। তাহলে হান্টিং পার্টির কথা শুনে রাঘব চেতন তার বাঁশিতে সুন্দর একটা মেলোডিয়াস সুর সে বাজিয়েছিল। এরপরে সেকশন বিতে রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। The teacher said to his student, let me check your answers. এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে দেখো লেটের পরে মি আছে, তো এখানে রিকোয়েস্টেড হওয়া উচিত, কিন্তু এখানে স্টুডেন্টসদেরকে যেহেতু বলছে সেক্ষেত্রে তো আমরা রিকোয়েস্ট করতে পারবো না। তাহলে আমরা করব দি টিচার
দি টিচার, TSCHER, টিচার। তো এখানে আমরা করতে পারি টোল্ডও করব, আর না হলে আরেকটা জিনিস করা যেতে পারে, প্লিয়েডেড করে দেবো, PLEADED, প্লিয়েডেড। এরপরে দি স্টুডেন্টস, এরপরে দ্যাট, এরপরে এই যে মি, এ হচ্ছে টিচার, সেক্ষেত্রে আমরা লিখব সাবজেক্ট হি, এরপরে মাইট বি অ্যালাউড, এরপরে টু চেক, এরপরে এই যে ইওর আছে, তো ইওরটা হচ্ছে স্টুডেন্টসদের, তাহলে এখানে দেয়ার হবে, দেয়ার। এরপরে আনসার্স, ANSWERS। তাহলে অ্যান্সারটা হলো দি টিচার টোল্ড বা প্লিয়েডেড দি স্টুডেন্টস দ্যাট হি মাইট বি অ্যালাউড টু চেক দেয়ার আনসার্স। এরপরে রয়েছে ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তো আমরা প্রথমে সাবজেক্ট এবং ভার্ব অর্থাৎ ডিক অ্যান্ড মিমি আর পর্যন্ত যেরকম আছে লিখে দেব। এরপর দেখো ডিক অ্যান্ড মিমি এরা তো হচ্ছে বাচ্চা, সেক্ষেত্রে আর দি চিলড্রেন করে দেবো, CHILDREN, চিলড্রেন। এরপরে হু আর, এরপরে এই যে টু রয়েছে, এই টু এর জন্য ভেরি করতে পারি, ভেরি। এরপরে জলি, এরপরে ফরওয়ার্ডস যেরকম আছে লিখে দেবো, ফরওয়ার্ডস। তাহলে অ্যান্সারটা হলো ডিক অ্যান্ড মিমি আর দি চিলড্রেন হু আর ভেরি জলি ফরওয়ার্ডস। তো যদিও একটু আমার সন্দেহ রয়েছে, যদি তোমরা অন্য কোথাও থেকে পাও একটু চেক করে নেবে। তো এর বেশি এই সেন্টেন্সটা থেকে আর কমপ্লেক্স সেন্টেন্স করা যাবে বলে আমার মনে হয় না। তো যদি ভুল থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হিজ হাউস দি রেন স্টার্টেড। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে আছে, নেগেটিভ সেন্টেন্স করতে হলে চোখ বুঝিয়ে নো সুনার দিয়ে আমরা শুরু করে দেব। তাহলে নো সুনার, এরপরে হ্যাড, নো সুনার হ্যাড, এরপরে হচ্ছে যে সাবজেক্টটা রয়েছে হি, এরপরে ভার্ব এন্টার্ড, ENTERED, এন্টার্ড হিজ হাউস, এরপরে দেন কথাটা আসবে, দেন, এরপরে যা আছে তারপরে লিখে দেবো দি রেন স্টার্টেড। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার হ্যাড হি এন্টার্ড হিজ হাউস দেন দি রেন স্টার্টেড। এরপরে রয়েছে দি বয় ফেল্ট সরি বিকজ হি ওয়াজ লেট। তো এটাকে হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করলে হবে বিইং লেট দিয়ে আমরা করতে পারি, বিইং লেট, BEING, বিইং লেট। অর্থাৎ এই যে ওয়াজটা এটাকে পার্টিসিপেল করে দিলাম, বিইং লেট, এরপরে কমা দিয়ে দি বয়, এই যে সরি পর্যন্ত লিখে দেব, দি বয় ফেল্ট সরি। তাহলে অ্যান্সারটা হলো বিইং লেট দি বয় ফেল্ট সরি। এরপরে রয়েছে 5 দাগে মাই আঙ্কেল উইল অ্যারাইভ ইন দি ইভিনিং। এটা হচ্ছে ফ্রেম এ ইনফরমেশন কোশ্চেন ইউজিং হোয়েন দিয়ে ইনফরমেশন কোশ্চেন করতে হবে। তাহলে হোয়েন দিয়ে যদি ইনফরমেশন কোশ্চেন হয়, হোয়েনের অ্যান্সারটা হচ্ছে ইন দি ইভিনিং, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে হোয়েন দিয়ে কোশ্চেন করতে বলে তাহলে হোয়েনটা শুরুতেই রয়ে যাবে যেহেতু WH ওয়ার্ড। এরপরে উইলটা যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা বসিয়ে দিব। তাহলে হোয়েন উইল, এরপরে মাই আঙ্কেল, সাবজেক্ট যেটা রয়েছে মাই আঙ্কেল, এরপরে অ্যারাইভ, ARRIVE, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো হোয়েন উইল মাই আঙ্কেল অ্যারাইভ। এরপর রয়েছে লাইট রানস ফাস্টার দেন সাউন্ড, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে লাইট এবং সাউন্ডের মধ্যে তুলনা করা হচ্ছে। তাহলে এই যে শেষে সাউন্ড আছে সেটাকে প্রথমে নিয়ে আসব, সাউন্ড। এরপরে রানস আছে, তাহলে এখানে নেগেটিভ একটা আনতে হবে। তাহলে নেগেটিভ আনতে হলে তার আগে ডাজ আনবো, তারপরে নট আনবো, ডাজ নট, এরপরে রান, এরপরে অ্যাজ, এরপরে পজিটিভ ফর্ম ফাস্ট, এরপরে অ্যাজ লাইট, LIGHT। তাহলে অ্যান্সারটা হলো সাউন্ড ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট। এরপরে 5 দাগে ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে এ পারসন হু গিভস ফাইন্যান্সিয়াল অর আদার সাপোর্ট টু এ পারসন অর কজ।
এটার মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। তো এটার জন্য যেটা আনসিনে রয়েছে সেটা হচ্ছে প্যাট্রন, অর্থাৎ পৃষ্ঠপোষক, সাপোর্ট করা, তো সেটা হয়ে যাবে প্যাট্রন। এরপর রয়েছে ইনকারেজ অর স্টিয়ার আপ, কাউকে হচ্ছে ইনকারেজ করা বা কোনো কিছুর জন্য উত্তেজিত করা, সেটা হচ্ছে ইনসাইট রয়েছে, ইনসাইট। এরপরে সেকশন সিতে রাইটিং স্কিল রয়েছে, এটি হচ্ছে একটি রিপোর্ট রাইটিং রয়েছে, যেটা হচ্ছে উড়িষ্যার বালাসোরে যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটার ওপর দেওয়া রয়েছে। এই রিপোর্টটি আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে দেখো যে রিপোর্ট রাইটিংয়ের যে প্লেলিস্টের লিঙ্কটা আসছে, ওখান থেকে তোমরা দেখে নিয়ে লিখতে পারো। তাহলে এই ভিডিওতে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্ট সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।